গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আমি এর আগে তোমাদের একটা ভয়েস রেকর্ড দিয়েছিলাম, সেটি ছিল প্লেটোকে নিয়ে। তো যেহেতু সেটা অসমাপ্ত অবস্থায় ছিল, সেটা আমরা পুরোপুরি করতে পারিনি। আজকে আমি যতটা পারি পুরো করার চেষ্টা করছি। আমরা অলরেডি আলোচনা করেছি প্লেটোর আগেই একটা ফিলোসফিক্যাল ট্র্যাডিশন ছিল, যদিও তারা প্লেটোর আগে অনেকেই দার্শনিক চিন্তাভাবনা ব্যক্ত করে গেছেন, যদিও তাদেরকে আমরা সিস্টেমেটিক ফিলোজফার বলছি না, কারণ তাদের যে অবজারভেশন এগুলো ছিল খোলা চোখে, নেকেড আই। তারা কোনো এক্সপেরিমেন্ট পরীক্ষামূলকভাবে কোনো কিছু বলে যাননি। তাদেরকে আমরা সায়েন্টিস্টও বলছি না। যাই হোক, থ্যালেসের কথা আমরা বলেছি, অ্যানাক্সিমেন্ডের কথা বলেছি, তারপরে সে সফিস্ট ফিলোজফার, তারা ঘুরে ঘুরে জ্ঞান দান করতেন, সে সম্পর্কে আমরা বলে গেছি। পরে দেখলাম আমরা সক্রেটিসের কথা বলেছি, সক্রেটিস কীভাবে প্লেটোকে প্রভাবিত করেছেন, সক্রেটিসের দ্বারা কীভাবে এরিস্টটল প্রভাবিত হয়েছেন, সেগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব। যাই হোক, আমাদের সিলেবাসে যে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে প্লেটোস জাস্টিস, প্লেটো অন জাস্টিস। তো আমরা অলরেডি আলোচনা করেছি যে প্লেটো মূলত 3টে বই লিখেছেন। তাছাড়াও সেগুলো অনেকগুলো ডায়ালগ লিখেছেন, সেগুলো ক্রিটো, তার মধ্যে ক্রিটোর কথা বলেছি আমরা, ল্যাসেসের কথা বলেছি, আমরা মেনোর কথা বলেছি, প্রোটাগোরাসের কথা বলেছি। সেগুলো বাদ দিয়ে মূলত 3টে বই, যেটাকে আমরা অলরেডি বলা হয়েছে তোমাদের, রিপাবলিক নাম্বার 1, নাম্বার 2 দি লস, নাম্বার 3 দি স্টেটসম্যান। দ্য রিপাবলিক, এই রিপাবলিক বইয়ের বিষয়বস্তু হচ্ছে আইডিয়াল স্টেট। সেখানে তিনি জাস্টিসের কথা বলেছেন, কীভাবে জাস্টিস প্রতিষ্ঠার মধ্য দিয়ে কীভাবে জাস্টিস প্রতিষ্ঠা করা যায়, জাস্টিস বলতে তিনি কি বুঝিয়েছেন, এবং ধীরে ধীরে কীভাবে আমরা আইডিয়াল স্টেট প্রতিষ্ঠা করব। জাস্টিস প্রতিষ্ঠিত না হলে তো আইডিয়াল স্টেট প্রতিষ্ঠিত হবে না। তাহলে প্লেটোর মূল উদ্দেশ্য হচ্ছে আইডিয়াল স্টেট প্রতিষ্ঠা করা। এই আইডিয়াল স্টেট প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি জাস্টিসের কথা অবতারণা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, জাস্টিস কি? ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ জাস্টিস? তিনি রিপাবলিক বইটির শুরু করেছেন একটি প্রশ্ন চিহ্ন দিয়ে। তিনি বলেছেন, হোয়াট ইজ জাস্টিস? আমি অলরেডি বলেছি তোমাদের, ইন হিজ রিপাবলিক প্লেটো বিগিনস বাই আস্কিং দ্য কোশ্চেন হোয়াট ইজ জাস্টিস। তাহলে তিনি বইটা শুরু করলেন প্রশ্ন চিহ্ন দিয়ে, যে হোয়াট ইজ জাস্টিস, জাস্টিস কি? আমরা জাস্টিস বা ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা না করি, তাহলে আমরা কখনোই আইডিয়াল স্টেট প্রতিষ্ঠা করতে পারবো না। তার আলটিমেট গোল, তার ভিশন হচ্ছে আইডিয়াল স্টেট প্রতিষ্ঠা করা, এবং আইডিয়াল স্টেট প্রতিষ্ঠা করতে গিয়ে তার প্রতিষ্ঠা করতে হবে জাস্টিস। তাহলে তিনি জাস্টিস বলতে কি বুঝিয়েছেন অলরেডি আমি বলেছি, তবু আরেকবার বলছি। টু হিম উড মিন গিভিং দ্য ইন্ডিভিজুয়াল হিজ ডিউ। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়াই হচ্ছে জাস্টিস। টু হিম উড মিন গিভিং দ্য ইন্ডিভিজুয়াল হিজ ডিউ। তারপরে তিনি আরও বলেছেন, দিস উড মিন প্লেসিং দ্য ইন্ডিভিজুয়াল in its proper place in the society and assigning him the right job for which he is suited. তাহলে যার যেটা কাজ, যে কাজে যে যোগ্য তাকে সেই কাজটা দেওয়া, এবং যোগ্যতা অনুযায়ী ব্যক্তিকে সমাজের প্রতিষ্ঠিত করা, যে যেমন যোগ্যতা সম্পন্ন তাকে সমাজে সেই জায়গায় প্রতিষ্ঠিত করা। তারপর তিনি আরও বলেছেন, হি অ্যাসার্টস দ্যাট জাস্টিস ইজ টু বি ফাউন্ড অনলি ইন দ্য গুড পলিশ। তিনি কোথায় কী বলেছেন? জাস্টিস কোথায় থাকতে পারে? একমাত্র গুড পলিশে, সিটি স্টেটে থাকতে পারে, তাই না? আমরা অলরেডি জানি পলিশ মানে কি। পলিশ ইন গ্রিক মিন দ্য স্টেট বা সিটি স্টেট।
though the Greek conception of the state was very different from the modern notion of the state. আমরা আধুনিক অর্থে যেভাবে রাষ্ট্র শব্দটিকে ব্যবহার করি, গ্রিসরা সেই অর্থে রাষ্ট্র শব্দটিকে ব্যবহার করতেন না। তারা পলিশ শব্দটি ব্যবহার করতো। পলিশ শব্দটি ব্যবহার করতো তারা সিটি স্টেট হিসেবে। হি বিগিনস বাই প্রোভাইডিং এ টেলিওলজিক্যাল ডেফিনিশন। টেলিওলজিক্যাল ডেফিনিশন, ঠিক আছে, যেখানে কার্যকারণ। টেলিওলজিক্যাল ডেফিনিশন, তোমাদের টেলিওলজি ব্যাপারটা আমি বলছি। টেলিওলজি ব্যাপারটা কি তোমরা একটু ভালো করে শুনবে। আমরা প্লেটো যখন পড়বো সেখানেও কিন্তু টেলিওলজি ব্যাপারটা পাবো। এরিস্টটল পড়লেও টেলিওলজি ব্যাপারটা আমরা পাবো। তাহলে টেলিওলজি কি? টেলিওলজি ব্যাপারটা আমি একটু বলছি। আমরা টেলিওলজিকে বাংলায় বলি পরম লক্ষ্যবাদী। পরম লক্ষ্যবাদ। গ্রিক শব্দ টেলস, TELOS, টেলস থেকে টেলিওলজি শব্দের উৎপত্তি। এর অর্থ হচ্ছে পরম লক্ষ্য। এরিস্টটল বিশেষ করে এই টেলিওলজির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে। তাহলে টেলিওলজির মূল কথা কি? প্রতিটি বস্তুর সামনে রয়েছে এক অন্তিম বা চূড়ান্ত লক্ষ্য। প্রত্যেকটা জিনিসের সামনে একটা লক্ষ্য রয়েছে, অন্তিম বা চূড়ান্ত লক্ষ্য, এবং এই লক্ষ্যের নিরিখেই প্রতিটি বস্তুর প্রকৃতি অনুধাবন করতে হবে। বুঝতে পারলে? আমি তোমাদের সোজা করে বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে টেলিওলজি ব্যাপারটা কি। তাহলে প্রত্যেকটা বস্তুর সামনে রয়েছে একটি চূড়ান্ত লক্ষ্য, এবং সেই চূড়ান্ত লক্ষ্যের নিরিখেই প্রতিটি বস্তুর প্রকৃতি অনুধাবন করতে হবে। তাহলে এখানে স্টেটের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আইডিয়াল স্টেট প্রতিষ্ঠা করা। স্টেটটা কেমন হবে? আইডিয়াল স্টেট, এটা হচ্ছে চূড়ান্ত লক্ষ্য। এবং এই আইডিয়াল স্টেটের ভিত্তিতেই স্টেটকে আমরা পর্যালোচনা করব। বুঝতে পারলে তো? আমি আরও একটু বলছি তোমাদের। এরিস্টটল মনে করতেন, এরিস্টটলের কথা বলি, তারপর যে বাস্তবতা, রিয়ালিটি দুটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে ম্যাটার আর একটা হচ্ছে ফর্ম। ম্যাটার বা বস্তু আর একটা হচ্ছে ফর্ম বা আঙ্গিক। এই দুটির একটি অপরটি থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। এর উপর ভিত্তি করে এরিস্টটলের পরিণত প্রাপ্তি, কামিং টু বি ফিলোসফি প্রতিষ্ঠিত। এগুলো হচ্ছে টেলিওলজির সাথে যুক্ত। যে তার প্রত্যেকটা বস্তুর সামনে একটা অন্তিম লক্ষ্য রয়েছে, এবং সেই লক্ষ্যের পরিপ্রেক্ষিতেই আমরা কোনো একটি বস্তুকে পর্যালোচনা করব। যেমন এরিস্টটল বলেছেন, আদর্শ রাষ্ট্রের লক্ষ্য বাস্তবে রূপায়িত হতে পারে আদর্শ শিক্ষা প্রচলনের মধ্য দিয়ে। তিনি মনে করেন যে সুখী ও পরম মঙ্গলময় জীবনের বিকাশ সাধনই হলো ব্যক্তি ও রাষ্ট্র জীবনের উদ্দেশ্য। তাহলে চূড়ান্ত লক্ষ্য কি? সুখী ও পরম মঙ্গলময় জীবনের বিকাশ সাধনই হলো ব্যক্তি ও রাষ্ট্র জীবনের উদ্দেশ্য। তাহলে এটাই হচ্ছে অন্তিম লক্ষ্য। এই লক্ষ্যের পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রকে কিন্তু বিচার বিবেচনা করতে হবে। যাই হোক, তাহলে টেলিওলজি কথাটা পেলাম, পরম লক্ষ্যবাদ। প্রত্যেকটা বস্তুর সামনে একটি লক্ষ্য থাকবে, চূড়ান্ত লক্ষ্য থাকবে। সেই লক্ষ্যের পরিপ্রেক্ষিতেই কোনো বস্তুর প্রকৃতি অনুধাবন করতে হবে। এই কথাটা মনে রাখবে, তাহলেই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হি বিগিনস বাই প্রোভাইডিং এ টেলিওলজিক্যাল ডেফিনেশন অফ দ্য পলিশ রিপাবলিক বইতে কিন্তু তিনি স্টেটের একটা টেলিওলজিক্যাল ডেফিনেশন দিয়েছেন, যে রাষ্ট্রের একটা চূড়ান্ত লক্ষ্য আছে, সেই লক্ষ্যের পরিপ্রেক্ষিতে তিনি রাষ্ট্রকে বিচার বিশ্লেষণ করেছেন। The function of the police is to supply all needs of the individual. The function of the police is to supply all needs of the individual. তাহলে পুলিশের কাজ কি? ব্যক্তি জীবনের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো সরবরাহ করা। আমরা জানি কেউই একাকী বেঁচে থাকতে পারে না একে অপরের সহযোগিতা ছাড়া। তাহলে রাষ্ট্র একা চলতে পারবে না, প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করবে। তার জন্য তিনি বলেছেন, The function of the police is to supply all the needs of the individual which he alone cannot supply. একাকী তো সাপ্লাই করতে পারে না। একজন কৃষক কৃষিকাজ করবেন,
কিন্তু জামা কাপড় ব্যাপারটা কে করবে? যারা তাঁতি তারা জামা কাপড় তৈরি করবেন, তারা জামা কাপড় সাপ্লাই দেবেন। এই যে ব্যাপারটা প্রাইমারি ব্যাপার, তোমরা বোঝো সবগুলি। দ্য ফার্স্ট নিড ইজ দ্য নিড অফ দ্য বডি। তাহলে মানুষের প্রথম নিডটা কি? শারীরিক প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান অ্যান্ড ফুড। তাহলে শারীরিক প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, এটা হচ্ছে প্রাথমিক। শেল্টার অ্যান্ড ক্লোথিং, তাই না? অলরেডি আমি বলেছি, ফুড, শেল্টার অ্যান্ড ক্লোথিং। The needs are the work of necessity. The city which Plato pictures is keeping in mind the above necessity is a simple city or society, economic in its nature, constructed on the principle of division of labor and exchange. তাহলে এখানে তিনি ডিভিশন অফ লেবারের কথা বললেন। ডিভিশন অফ লেবার মানে হচ্ছে কাজ ভাগ করে দেওয়া, প্রত্যেকটা কাজের জন্য যেটা কাজ করে তাকে সেই কাজটা করতে হবে। তাহলে প্রথমে তিনি কি বললেন? তিনি প্রথমে বললেন মানুষের প্রাথমিক চাহিদা। এই প্রাথমিক চাহিদা পূরণ কারা করবে? যারা আর্টিসানস, যারা প্রডিউসার্স। তিনি মানুষের প্রাথমিক প্রয়োজন অনুযায়ী মানুষকে কয়েকটা ভাগে ভাগ করলেন। তিনি বললেন যারা প্রাথমিক প্রয়োজন পূরণ করবে, যারা কৃষিকাজের সাথে যুক্ত, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, তাদেরকে তিনি বললেন প্রডিউসার, উৎপাদক শ্রেণী, প্রডিউসার ক্লাস অর আর্টিজানস, যার মধ্যে কি থাকবে? কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, এই শ্রেণীটা থাকবে। আবার অপর একটি শ্রেণীর কথা তিনি বললেন, শুধু ব্যবসা বাণিজ্য কৃষিকাজ দিয়ে তো একটা রাষ্ট্র চলতে পারে না। তাহলে অপর আর একটা শ্রেণীর কথাও তিনি বললেন। সেটা কারা? সেটা হচ্ছে এই যে যারা কৃষিকাজ করে, যারা ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে রক্ষা করার জন্য একটা শ্রেণী দরকার। সেটাকে তিনি বললেন সোলজার্স, বা সোলজার্স আর্মি যাদেরকে আমরা বলছি, সৈন্যবাহিনী। হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে প্রডিউসার্স অর আর্টিজানস এবং সোলজার্স, এরাই কি রাষ্ট্রকে চালনা করতে পারে? না, এরাই শুধু চালনা করতে পারে না, এবং এদেরকে রক্ষা করার জন্য আর এক শ্রেণীর দরকার, যারা নীতি নির্ধারণ করবেন, যারা জ্ঞানী, যাদের মধ্যে উইজডম রয়েছে, জ্ঞান রয়েছে, তারা দেশকে পরিচালনা করবে, নীতি নির্ধারণ করবে। তাদেরকে তিনি বললেন ফিলোজফার, রুলার বা গার্ডিয়ান ক্লাস, যাদের অবস্থান সবচেয়ে উপরে, যারা নলেজেবল পারসন, যারা ফিলোজফার, রুলার, আমি দার্শনিক রাজা কথাটা বলছি, ফিলোজফার, রুলার, তারা সমাজটাকে রক্ষা করবে, নীতি নির্ধারণ করবে। ঠিক আছে, তাদের স্থান সর্বোচ্চ, তারা জ্ঞানী। তাহলে তিনটা শ্রেণীর কথা আমি বললাম। সবার উপরে কে থাকবে? অ্যাট দ্য টপ লেভেল দ্য গার্ডিয়ান ক্লাস অর ফিলোজফার, রুলার। গার্ডিয়ান ক্লাস অর ফিলোজফার, রুলার একই শ্রেণী, যারা দার্শনিক, যারা শিক্ষিত, যারা নীতি নির্ধারণ করে, যারা দেশ শাসনের সাথে যুক্ত, তারা হচ্ছে গার্ডিয়ান ক্লাস বা ফিলোজফার, রুলার। তার নিচে কারা থাকবে? সোলজার্স, যারা দেশকে রক্ষা করবে। তার নিচে কারা থাকবে? প্রডিউসার আর আর্টিজানস, যারা উৎপাদন করবে, ব্যবসা বাণিজ্য করবে। এই যে তিনটা শ্রেণী মানুষের তিন রকম প্রয়োজন পূরণ করবে। তার বলছে দেখো, ফার্মার্স ক্যান নট এক্সিকিউট ওয়ার, কৃষকেরা তো যুদ্ধ করতে পারবে না। অ্যান্ড সো আর দ্য আর্টিজানস অর দ্য মার্চেন্টস, যারা ব্যবসায়িক, যারা উৎপাদক শ্রেণী, তারাও তো যুদ্ধ করতে পারবে না। তাহলে যুদ্ধ করার জন্য কি দরকার? এ স্পেশাল ক্লাস উইথ এ স্পেশাল কাইন্ড অফ ট্রেনিং অ্যান্ড অ্যাপটিটিউড বিকামস নেসেসারি। তাহলে যারা যুদ্ধ করবে তাদের জন্য দরকার স্পেশাল ট্রেনিং। তাহলে কি তার মানে তিনি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি একটি কথা বলছেন, সোলজার্স ক্লাসের কথা বলছেন। তাহলে এই স্পেশাল ক্লাস, একটা স্পেশাল ক্লাসের দরকার উইথ এ স্পেশাল কাইন্ড অফ ট্রেনিং। শুধু এমনি তো যুদ্ধ করা যাবে না। আমরা যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছি, লুঙ্গি পরে যুদ্ধ করা, ওই ব্যাপারটা চলবে না। সেটা একটা সময় ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ লুঙ্গি পরে যুদ্ধ করেছিল, সেটা দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। তাহলে এ স্পেশাল ক্লাস উইথ এ স্পেশাল কাইন্ড অফ ট্রেনিং দরকার। অ্যান্ড অ্যাপটিটিউড বিকামস নেসেসারি, এবং দৃষ্টিভঙ্গি। শুধু যুদ্ধ সবাই করতে পারে না, যুদ্ধে সাহস দরকার, কারেজ দরকার। যাদের মধ্যে কারেজ আছে, তারাই যুদ্ধ করবে। তাহলে স্পেশাল ক্লাস উইথ এ স্পেশাল কাইন্ড অফ ট্রেনিং
অ্যান্ড অ্যাপটিটিউড বিকামস নেসেসারি। তাহলে দেখতে পাচ্ছি হেন্স হি ব্রিংস ইন অর ক্রিয়েটস এ নিউ ক্লাস, এ ক্লাস অফ সোলজার্স। তাহলে তিনি একটা নতুন ক্লাস সৃষ্টি করার কথা বললেন কৃষক বাদ দিয়ে, সেটা হচ্ছে সোলজার্স। হু উইল হ্যাভ দ্য স্পিরিট অফ অ্যাঙ্গার, যাদের মধ্যে স্পিরিট অফ অ্যাঙ্গার অ্যান্ড কারেজ থাকবে, যাদের মধ্যে কারেজ থাকবে, সাহস থাকবে, এবং যারা রেগে গেলে খুবই জ্বলে পড়ে উঠবে। স্পিরিট অফ অ্যাঙ্গার অ্যান্ড কারেজ যাদের মধ্যে থাকবে, অ্যান্ড উইল পারফর্ম দ্য নেসেসারি ফাংশন অফ প্রসিকিউটিং ওয়ার, এবং যুদ্ধ পরিচালনার জন্য যা যাবতীয় দরকার তারা সেটাই করবে, প্রাণ দিতে হলেও প্রাণ দেবে, এই যে ব্যাপারটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ স্পেশাল ক্লাস উইথ এ স্পেশাল কাইন্ড অফ ট্রেনিং অ্যান্ড অ্যাপটিটিউড বিকামস নেসেসারি। হেন্স হি ব্রিংস ইন অর ক্রিয়েটস এ নিউ ক্লাস, এ ক্লাস অফ সোলজার্সের ক্রিয়েট করার কথা বললেন। হু উইল হ্যাভ দ্য স্পিরিট অফ অ্যাঙ্গার, যাদের মধ্যে স্পিরিট অফ অ্যাঙ্গার আছে, অ্যান্ড কারেজ, অ্যান্ড দে উইল পারফর্ম দ্য নেসেসারি ফাংশন অফ প্রসিকিউটিং ওয়ার, একটা যুদ্ধ করার জন্য যা দরকার তারা তাই করবে। দে উইল হ্যাভ দ্য স্পিরিট অফ অ্যাঙ্গার অ্যান্ড কারেজ অ্যান্ড উইল পারফর্ম দ্য নেসেসারি ফাংশন অফ প্রসিকিউটিং ওয়ার। দে উইল হ্যাভ দ্য স্পিরিট টু ফাইট অ্যান্ড উইন ব্যাটেলস, তাদের মধ্যে যুদ্ধ জয় করার মানসিকতা থাকবে, স্পিরিট টু ফাইট করার মানসিকতা থাকবে। This kind of thinking of Plato is grounded on the fact that the city-state in ancient Greece for acquisition of wealth and slaves went for war with each other. তাহলে সোলজার্স ক্লাস দরকার, কারণ আমাকে সম্পত্তি রক্ষা করতে হবে। আমার সিটি স্টেটে যে দাস স্লেভ আছে সেগুলো তো আমার সম্পত্তি, সেগুলোকে রক্ষা করতে হবে, তার জন্য সোলজার্স দরকার। দ্য সিটি স্টেটস ইন অ্যানসেন্ট গ্রিস আর ইন কনস্ট্যান্ট ওয়ার উইথ ইচ আদার, কারণ কি তৎকালীন সময়ে যে প্লেটো এরিস্টটল যখন ছিলেন তখন একটি সিটি স্টেট অপর একটি সিটি স্টেটের সাথে প্রায়ই যুদ্ধ বিগ্রহে লেগে থাকতো, কন্টিনিউ তারা যুদ্ধ করতো। তার জন্য তিনি বলেছেন দ্য সিটি স্টেটস ইন অ্যানসেন্ট গ্রিস ওয়ার ইন কনস্ট্যান্ট ওয়ার উইথ ইচ আদার। দ্য সিটি স্টেটস ইন অ্যানসেন্ট গ্রিস ওয়ার in constant war with each other. Athens, in fact, was the impartial state, and its supremacy lay in the monetary and naval superiority. দেখো, monetary and naval superiority, naval নৌবাহিনীও ছিল তৎকালীন সময়ে, and which gave its age in its imperialism, এবং তার ফলে সৈন্যবাহিনী মজবুত থাকার জন্য তারা কিন্তু অন্য সিটি স্টেটেও তারা প্রভাব বিস্তার করত, যেটাকে আমরা বলছি ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ পরবর্তীকালে। বুঝতে পারলে তো? তাহলে খুব দরকার। তারপরে আমি আসবো আস্তে আস্তে ধীরে ধীরে গার্জিয়ান ক্লাসে কথা বলবো। দ্য সোসাইটি দ্যাট প্লেটো হ্যাজ ক্রিয়েটেড নাও ইজ স্টিল এ সিম্পল সোসাইটি অ্যান্ড সেভারাল কোশ্চেন্স রিমেইন আনঅ্যান্সার ইন দিস সোসাইটি। এতক্ষণ অবধি যে কথাগুলো বললাম সেই কথাগুলো তো এই আর্টিজানস অর প্রডিউসার্স অর মিলিটারি ক্লাস এটা থাকলেই যথেষ্ট নয়। দ্য সোসাইটি দ্যাট প্লেটো হ্যাজ ক্রিয়েটেড the society that Plato has created by now is still a simple society, and several questions remain unanswered in this society. Out of the many questions, of the crucial one will rule the entire society. The সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে out of the many questions, the crucial one, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি, will rule the entire society. Who will rule the entire society? সমস্ত সোসাইটিটাকে কে কন্ট্রোল করবে? Who will have a control over the soldiers? এই সোলজার যারা, তাদেরকে কন্ট্রোল কে করবে? Who will have a control over the soldiers? যারা who will তাহলে কোশ্চেনটা কি, who will have a control over the soldiers? সোলজার্সের উপর নিয়ন্ত্রণ কার থাকবে? Who will control over the who will have a control over the soldiers?
হু উইল গাইড দ্য সিটিজেন্স টুয়ার্ডস গুড লাইফ এটসেট্রা। তাহলে এই সিটিজেনদের গুড লাইফ কে দেবে? হু উইল গাইড দ্য সিটিজেন্স টুয়ার্ডস এ গুড লাইফ, হু উইল গাইড দ্য সিটিজেন্স টুয়ার্ডস এ গুড লাইফ, যেটা আমাদের রাষ্ট্রের সবচেয়ে বড় লক্ষ্য। আমরা টেলিওলজি যখন বলেছিলাম, টেলিওলজিক্যাল ডেফিনেশনে বলেছি রাষ্ট্রের পরম লক্ষ্য মানুষকে সুন্দর জীবন দেওয়া। তাহলে এই গুড লাইফ কে দেবে? Plato comes to the conclusion that it will human reason which will be the director of spirit, the rulers thus will be the philosopher kings. তাহলে এটা দেবে হচ্ছে রুলার ক্লাস, যারা কি হবেন, যারা ফিলোজফার রুলার, যারা ফিলোজফার কিং, কথাটা তিনি বলেছেন ফিলোজফার কিং। শোনো, তোমরা এত কিছু বেশি কিছু মাথা রাখতে হবে না, ফিলোজফার কিং কথাটা মাথা রাখবে খুব। ফিলোজফার কিং যারা দার্শনিক রাজা বাংলাতে বলে, they will be the human reason which will be the director of spirit, the rulers thus will be the philosopher king. The rulers কেমন হবে? philosopher king. They will be men who will have ideal pattern of human value, যাদের মধ্যে কি থাকবে? যারা মানুষের হিউম্যান ভ্যালু মানবিক মূল্যবোধ এই সম্পর্কে যাদের জ্ঞান থাকবে, যারা শিক্ষিত হবেন, অনেক দিন পড়াশোনা করবেন, তারা হচ্ছে ফিলোজফার রুলার। They will be men who will have the ideal pattern of human value. They will make policies, তারা কি করবেন? They will make policies, তার পলিসি নির্ধারণ করবেন, both domestic and foreign. ডোমেস্টিক পলিসি করবেন, ফরেন পলিসি করবেন। whatever he feels good for the society, যারা তারা সোসাইটির জন্য যেটা মঙ্গল মনে করবেন, যেটা ভালো, যেটা এই ব্যাপারটা যারা মনে করবেন এই বিষয়ে তারা পলিসি নির্ধারণ করবেন। তাহলে ফিলোজফার রুলারের বৈশিষ্ট্য কি? ফিলোজফার রুলারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে they will be the men who will have the ideal pattern of human value. They will make policies, তারা পলিসি নির্ধারণ করবেন, both domestic policy and foreign policy. whatever he feels good for the society, তারা যেহেতু দার্শনিক, তারা যেহেতু শিক্ষিত ব্যক্তি, তারা জানে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে। They will have to pay special attention to national defense, তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে স্পেশাল অ্যাটেনশন ন্যাশনাল ডিফেন্স। ডিফেন্স মানে তো জানি প্রতিরক্ষা খাতে সোলজার্সদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তাদের একটা গুরুত্ব দিতে হবে। উইল হ্যাভ ওয়ান ইম্পর্টেন্ট ফাংশন, দ্যাট ইজ অফ প্রিভেনশন অফ এক্সেসিভ রিচেস অ্যান্ড পোভার্টি। ইউ নো দ্যাট হোয়াট ডু ইউ মিন বাই পোভার্টি? পোভার্টি মানে হচ্ছে বাংলায় বলে দারিদ্রতা ইন দ্য আইডিয়াল স্টেট। এই যে আমরা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছি, প্লেটো যেটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন তার রিপাবলিক বইয়ে, তাহলে এই রিপাবলিক বই কেউ যাতে খুব বেশি ধনী না হন, কেউ যদি খুব বেশি ধনী হন তাহলে কিছু মানুষ খুব বেশি গরিব হয়ে যাবেন, তাই না? খুব বেশি ধনী হওয়া মানে কি? কিছু লোক খুব বেশি গরিব হবেন, কিছু লোক খুব গরিব হলেই কিছু লোক ধনী হবেন। তাহলে এটাকে প্রিভেন্ট করবে হচ্ছে ফিলোজফার রুলার। তাহলে বলছে এক্সেসিভ রিচেস অ্যান্ড পোভার্টি ইন দ্য আইডিয়াল স্টেট, এক্সেসিভ রিচ যারা কেউ না হন, অ্যান্ড বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন হুইচ দ্য রুলিং ক্লাস উইল হ্যাভ অফ দ্য সিলেকশন। এখন প্রশ্ন হচ্ছে এই যারা ফিলোজফার রুলার তারা কীভাবে সিলেক্ট হবেন, কীভাবে আমরা বুঝবো কারা ফিলোজফার? হুইচ দ্য রুলিং ক্লাস উইল, তাহলে বলছে বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন হুইচ দ্য রুলিং ক্লাস উইল হ্যাভ ইজ দ্য সিলেকশন, ব্রিডিং অ্যান্ড ট্রেনিং অফ দ্য নেক্সট জেনারেশন অফ রুলার্স। কীভাবে ফিলোজফার কিং হবেন তারা? পরবর্তী একদল ফিলোজফার কিং চলে যাওয়ার পর পরবর্তীকালের ফিলোজফার কিংরা কীভাবে নির্ধারিত হবেন? দ্য এক্সিকিউটিভ ফাংশন ইজ দ্য ফাংশন অফ দ্য অক্সিলারিস who administers the policy of the rulers and makes war. তাহলে এক্সিকিউটিভ ফাংশন, তোমরা জানো এক্সিকিউটিভ ফাংশন মানে কি? প্রশাসনিক কার্যাবলী। অফ দ্য ফাংশন অফ দ্য অক্সিলারিস হু অ্যাডমিনিস্টার্স দ্য পলিসিস অফ দ্য রুলার্স অ্যান্ড মেক্স ওয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি দাস হি হ্যাজ ক্রিয়েটেড হিজ আইডিয়াল স্টেট। নাও প্লেটো প্রেসক্রাইবস টু গ্রেট ইনস্টিটিউশনস। তাহলে এই আইডিয়াল স্টেটের জন্য তিনি দুটো ইনস্টিটিউশনের কথা বলেছেন। Now Plato prescribes two great institutions, number one education and communism of wives
অ্যান্ড প্রপার্টি। তাহলে এডুকেশন ছাড়া কিন্তু আইডিয়াল স্টেট প্রতিষ্ঠা হতে পারে না। আইডিয়াল স্টেট প্রতিষ্ঠা করার একটি অন্যতম একটি অন্যতম অন্যতম হাতিয়ার বা ইনস্টিটিউশন হচ্ছে এডুকেশন। আর 2 নম্বর হাতিয়ার হচ্ছে কমিউনিজম অফ ওয়াইফস অ্যান্ড প্রপার্টি ফর দ্য রুলিং ক্লাসেস। যারা যারা ফিলোসফার রুলার হবেন তাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, তারা বিয়ে শাদী করতে পারবেন না। মাথায় পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, তারা বিয়ে শাদী করতে পারবেন না। কমিউনিজম অফ ওয়াইফস অ্যান্ড প্রপার্টি ফর দ্য রুলিং ক্লাস ইন দ্য communism of wives and property for the ruling classes in the society to solve his problem. These to him are the essential ingredients of the ideal state. এই দুটো কিন্তু essential ingredients ideal state এর, and it is through these institutions Plato wants to realize and maintain his ideal state. এই যে দুটো ইনস্টিটিউশনের মধ্য দিয়ে কিন্তু প্লেটো আইডিয়াল স্টেটকে রিয়েলাইজ করার চেষ্টা করেছেন। উই মাস্ট নাও টার্ন আওয়ার অ্যাটেনশন টু এ ডিসকাশন অফ দিস ইনস্টিটিউশনস। আমরা কিন্তু এখন এই দুটো ইনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা একটু শোনো, পরে আর